31 আগস্ট একটি ঘটনা দেখলাম, যদিও মূলধারার গণমাধ্যমে সেটি খুব একটা আসেনি। সেনাপ্রধান প্রধান বিচারপতির গুলশানের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেছেন, যেটি আসলে এরকম ঘটনা আমরা খুব সচরাচর দেখি না। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সেনাবাহিনীর মাধ্যমে বা কোনো মাধ্যমে কি এটা জানতে পেরেছেন যে তাদের মধ্যে কথাবার্তার বিষয়বস্তু কি ছিল, অথবা ধারণা করতে পারেন যে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকটি কি ধরনের, তাদের মধ্যে মানে কোর্স অফ বিজনেস কি হতে পারে? এটি কি একটা নিয়মিত বৈঠক কখনো হয় এরকম? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছে বা দেখবে তাদেরকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দেশে এটা এখন একটা বহুল আলোচিত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে আজকের এই ইস্যুটা, যে সম্মানিত সেনাপ্রধান মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করেছে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি প্রায় 30 বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, সে অভিজ্ঞতার আলোকে বলছি, সাধারণত প্রধান বিচারপতির সাথে মাননীয় সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমি কখনো অন্তত আগে দেখিনি। কিন্তু যেটা দেখিনি সেটা দেখবো না তেমনটা নয়, কারণ অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঘটনা ঘটে থাকে, যেটা হয়তো আমাদের কাছে অনেক প্রশ্নের উদ্রেক করে। আজকের সাক্ষাৎটাও অনেকটা সেরকমই হয়েছে। আপনার প্রশ্ন হচ্ছে যে সেখানে সেনাপ্রধান বা মাননীয় প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হতে পারে। যেহেতু আলোচনার সভায় দুজন ছিলেন, হয়তো আমি বিশ্বাস করি সামনে হয়তো আর কেউ ছিলেন না, সুতরাং আমরা অনেক ধরনের আলোচনা করব, ধারণা করব, এটা হতে পারে। সেক্ষেত্রে খুব ভালো হতো যদি তেমন কোনো আলোচনা হয়ে থাকে যা জাতির জন্য জানা দরকার, সেই ক্ষেত্রে যদি আইএসপিআর তরফ থেকে একটা বিবৃতি আসতে পারতো যে কি আলোচনা হলো বা কি হয়েছে, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনিও পেয়ে যেতেন, এবং হয়তো এভাবে দেশে জনগণও পেয়ে যেত। যেহেতু সেটা হয়নি, সেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি ভাবতে পারেন। আমার ভাবনাটা সত্যি হবে সেটা আমি মনে করি না, আবার হতেও পারে। আমার ধারণা যে আপনি সম্প্রতি সময় হয়তো দেখবেন যে দেশে শান্তি শৃঙ্খলা, যেটা আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে থাকি, কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাবাহিনী অতীতে যখন এই ধরনের মাঠে থাকতো, আমরা যখন থেকেছি, আমরা দেখেছি যে আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সবসময় আমাদের নিয়ন্ত্রণে রাখতাম, এবং সেক্ষেত্রে দেশবাসী সবসময় কিন্তু তাদের হ্যাপিনেস প্রকাশ করতো যে না, দেশে শান্তি শৃঙ্খলাটা খুব ভালোভাবে বজায় আছে। এই ক্ষেত্রে হয়তো এবার কিছুটা ব্যত্যয় হচ্ছে, এটাগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার সেটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা নিয়ে আলোচনা হয়। এবং এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্য দিয়ে দেশে যে আমরা সম্ভাব্য নির্বাচন চিন্তা করছি সামনে বছর ফেব্রুয়ারি মাসে, তাহলে সেটা কতটুকু সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে কি সরকারি পরিবর্তন দরকার আছে? যদি দরকার হয়ে থাকে, তাহলে সেইটা কি তত্ত্বাবধায়ক সরকার হবে? তত্ত্বাবধায়ক সরকার যদি হতে হয়, তাহলে তো একটা রূপরেখা দরকার। কে হবে সর্বশেষ প্রধান বিচারপতি? সেটা যদি হয়, তো বর্তমান প্রধান বিচারপতি কিন্তু হয়তো সম্ভবত সামনের বছর ডিসেম্বরে স্বাভাবিক অবসরে যাবেন। তাহলে উনি কি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? যদি সেটা হয়ে থাকে, তাহলে তো একটা আলোচনার বিষয়বস্তু হয়ে যেতে পারে। তার কারণ বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এই গণ অভ্যুত্থানটার সাথে সেনাবাহিনীও একটা স্টেক হোল্ডার, তারাও কিন্তু তাদের অংশীদারিত্ব রেখেছিল গত বছর আগস্টে, 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটে হয়তো বা উনি মাননীয় প্রধান বিচারপতির সাথে আলাপ করলে করতেও পারেন যে যে ওনার কি মতামত, বা উনি কতটুকু আসতে চাইবেন বা এই দায়িত্বভার গ্রহণ করতে চাইবেন। আপনি যদি মানে মনে এরকম থাকে একটা আলোচনা আসতে পারে বলে ধারণা করা যায় যে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সামনে, এই সরকার পরিবর্তন হতে পারে, এবং সেখানে প্রধান বিচারপতির ভূমিকা কি হবে এই নিয়ে একটা আলোচনা হতেও পারে বলে আপনি ধারণা করছেন। হতে পারে, জি হতে পারে। আরেকটা জিনিস একটু আমি বলতে চাই, কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি? আসলে কি পরিস্থিতি তো বলে তৈরি হয় না, এটাও যেমন সত্য কথা। আবার অনেক সময় পরিস্থিতি তৈরি করা হয়, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। 1/11 যখন হয়েছিল, আমি তখন কর্মরত ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। তখন আমার মানে একেবারে প্রত্যক্ষভাবে দেখার সুযোগ ছিল কি হয়েছে এবং কেমনে কি ঘটেছে। সুতরাং বর্তমান অবস্থার দৃষ্টি মনে হয় যেটা আর কি, পরিস্থিতি কিন্তু তার সাথে মেলানো যায়।
কি হবে সেটা সময় বলে দেবে। জি, 1-11-এর মতো পরিস্থিতি মতো মেলানো যায়, এই বিষয়টি নিশ্চয়ই দর্শক খেয়াল করে শুনছেন। আমি আরেকটি সাথে সাথে মানে একই দিনে আরেকটি বৈঠক হলো, সেটি যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটি সম্পর্কেও আসলে গণমাধ্যমে খুব একটা জানানো হয় নাই। এখানেও আসলে কি ধরনের বৈঠক হতে পারে সেই বিষয়েও কি কোনো তথ্য আপনারা বা আপনি জেনেছেন? এদের মানে তাদের মধ্যে আসলে কথাবার্তার কি হতে পারে? এই ক্ষেত্রে আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে একটু কথা বলি। প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি, উনি হচ্ছেন কিন্তু পিএসএ টু চিফ অ্যাডভাইজার, অর্থাৎ উনি তার প্রিন্সিপাল স্টাফ অফিসার। সুতরাং তার সাথে যদি দেখা করতে হয়, কথা বলতে হয়, সেটা কিন্তু কোনো রকম বাধা থাকার কথা না মধ্যখানে। উনি যখন ইচ্ছা তাকে ডেকে নেবেন এবং তার সাথে কথা বলতে পারেন, সেটা টেলিফোনে হোক, সামনাসামনি হোক। গুরুত্বপূর্ণ বিষয় হলে অনেক সময় ডেকে নিয়ে কথা বলেন, এবং অতীতেও অনেক সময় এরকম হয়েছে। যেহেতু দরকার হয়নি তখন হয়তো প্রকাশ্যে আসেনি, এবং আজকের ঘটনাটা অনেকটা সেরকমই হতে পারে, মানে এটি একটা নিয়মিত বৈঠক হতে পারে, একটা দাপ্তরিক হতে বিষয়বস্তু। পারে। জি, স্পষ্ট হলাম। একটু এবারে আসি যে সেনাবাহিনীকে আমরা একটা মানে আলোচিত ভূমিকায় দেখলাম, আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সেই ভূমিকায় দেখলাম জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুই দলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যদের, যৌথ বাহিনী, কিন্তু আমরা বিশেষ করে সেনাবাহিনীকে আসলে সেই ভিডিও যে চিত্র আছে সেটাতে আমরা দেখলাম সেনাবাহিনী নূরকে মানে বেশ মারাত্মকভাবে পেটালো। এবং শুধু নূরকেই পেটিয়েছে তা না, গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী আছেন যারা এমনকি বাথরুমে লুকিয়েছিলেন তাদেরকে পর্যন্ত বের করে পিটিয়েছেন, এরকম ঘটনা অফিসে ঢুকে। এরকমটা কেন করলো সেনাবাহিনী? আপনার মতো আমিও দেখেছি, এবং আমরা হয়তো অনেকেই এটা প্রত্যক্ষ করেছি। একটা বিষয় কি, যেহেতু বিষয়টা অবশ্যই এখন তদন্তাধীন, এটা খুব ভালো হতো। দেশবাসীর মতো আমিও বিশ্বাস করি যে এটা অত্যন্ত দ্রুততার সাথে একটা নিরপেক্ষ তদন্ত, সেটা প্রাতিষ্ঠানিক ভাবে অর্থাৎ সেনাবাহিনী পর্যায়ে আরেকটি সরকারি পর্যায়ে যদি সম্পন্ন করতে পারতো। এর মধ্যে বেশ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু তেমন কোনো তথ্য কোনো পক্ষ থেকে আমাদের কাছে আসেনি যেটার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আসলে আসল দোষী কারা। তবে ভিডিওতে যা দেখেছি সেক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ এখানে মনে হয়েছে যে সেনাবাহিনী যেভাবে পেটাচ্ছে এটা কিন্তু সেনাবাহিনীর প্রকৃত রূপ না। এটা আগে আমরা কখনো এভাবে তাদেরকে দেখিনি। আমি নিজেও চাকরি করেছি দীর্ঘদিন, এবং আমি দেশে বিদেশে কাজ করেছি। যখন আমাদের সেনাবাহিনী বিদেশে বেশ সুনামের সাথে কাজ করছে এবং অনেক মব তারা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণে আনছে। আগেও দেশে কিন্তু তারা এইভাবে কাজ করেছে। আপনি 1-11-এর কথা বলেন, আপনি 90-এর অভ্যুত্থানের কথা বলেন, আমি তখন দেখেছি প্রত্যক্ষভাবে। এবারের চিত্রটা একটু ভিন্ন দেখলাম। আমি বিশ্বাস করি হয়তোবা এর পিছনে কারো কারো ইন্ধন থাকতেও পারে, যেটা সেনাবাহিনীর বিপক্ষে যায়, এবং সেনাবাহিনীর বিপক্ষে গেলে হয়তো একটা কথা বলার ক্ষেত্র তৈরি হবে। আমি একটু প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে এই ক্ষেত্রে বর্তমান সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যেন উনি অত্যন্ত কঠোরভাবে এই জিনিসটাকে বিশ্লেষণ করেন এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ দোষী হয়ে থাকে তাদেরকে প্রকৃত শাস্তি দিয়ে দেশবাসীকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা যদি ভুল করে থাকি তাহলে শাস্তি দিয়েছি, আর যদি আমাদের ভুল না থেকে থাকে তাহলে দেশবাসী জানা উচিত যে না, এখানে আমাদের ভুল নেই। যদি ভুল করে থাকি শাস্তি দিয়েছি, কিন্তু ভুলের বিষয়টিতে সেনাবাহিনী একরকম সাফাই গাইলো বরং।